This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা। এসআইআর নিয়ে যে বিরোধিতা চলছে তৃণমূল কংগ্রেসের, তা এবার জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। কারণ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালই দিল্লিতে যেতে পারেন এবং এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতেই তিনি পৌঁছবেন। তবে তিনি কি শুধুমাত্র একা যাবেন, না আরো অন্যান্য পরিকল্পনা রয়েছে জানাবেন আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, তোমার কাছে কি আপডেট রয়েছে মুখ্যমন্ত্রী বা তথা তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফরকে কেন্দ্র করে? আমরা কথা বলবো আমার সহকর্মী দীক্ষার সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কাল সিঙ্গুরে একটি সভা রয়েছে। সেই সিঙ্গুরের সভার পরে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা, তোমার কাছে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি কি একা যাবেন, না আরো বেশ কিছু পরিকল্পনা তার সেখানে রয়েছে এসআইআর বিরোধিতার জন্য? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি দিল্লি যাবেন, কিন্তু আজ সকালে যেটা জানা গেল যে আগামীকালই সিঙ্গুরের যে সভা রয়েছে সেটা শেষ করে তিনি বিকেলেই ওড়ানেই দিল্লি যাবেন। কিন্তু তার সঙ্গে কে যাবেন না যাবেন এখনো পর্যন্ত সেটা প্রশাসনিকভাবে আমরা কোনো জানতে পারিনি। কিন্তু আমরা যেটা জানি যে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখনই কিন্তু একটি মিছিলে পা মিলিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মিছিল শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দিল্লি যাবেন, কারণ এসআইআর এর কারণে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে। একটা উদাহরণ দিয়েও যেমন তিনি বলেছিলেন যে মুখোপাধ্যায় কারোর সারনেম বাংলায় লেখা হয়, কিন্তু যখন ইংরাজি টেস্টে মুখার্জি লেখা হয় সেই সামান্য মিস্টেকের জন্য, সামান্য কারণে লোককে হয়রানি করা হচ্ছে, এসআইআর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা হচ্ছে। এই যে লোককে হ্যারাস্ট করা হচ্ছে এবং যার আতঙ্ক সারা বাংলায় ছড়িয়ে পড়েছে এবং অনেকে মারা গেছেন, অনেক বিএলআরও তারা কাজের চাপ নিতে পারেননি বলে মারা গেছেন, সেই জন্যই তিনি বলেছেন। প্রথম থেকে একটা বিষয় ছিল যে শুনানির নামে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে এবং খুব ছোট ছোট কারণে মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। গতকাল যে কি হুঁশিয়ারি দিয়েছিলেন তুমি, ঠিক যে বক্তব্যের কথা বলছেন, আমরা সেই বক্তব্য দর্শককে শোনাবো। 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবে আপনাদের নাম না তুলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, এতদিন রাজ্যে আমরা দেখেছিলাম এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস নানা কর্মসূচি নিয়েছে, মিছিল নিয়েছে, বারবার বক্তব্য এসেছে। এবার কিন্তু সেটা দিল্লিতে যেতে চলেছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর রয়েছে যে যাদের মৃত্যু হয়েছে এসআইআর এর কারণে, যে বারবার অভিযোগ তৃণমূল করেছেন, তাদের আত্মীয়দেরও তিনি সঙ্গে নিয়ে যেতে পারেন। আপনারা বিষয়টাকে কিভাবে দেখবেন জাতীয় স্তরে এবার এসআইআর বিরোধিতা তৃণমূলের? দেখুন, তৃণমূলের তো ঘোষণা ছিল 1 লক্ষ মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন সদন ঘিরে দেবেন। ওই 1 লক্ষ কারা, যাদের এসআইআর এ যারা বঞ্চিত হয়েছেন। তো যদি দিল্লিতে তারা যাবেন, নিশ্চিতভাবে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের এখনো তো সেই পরিসর রয়েছে, বিরোধিতা করতে চাইলে কেউ বিরোধিতা করতে পারে। তো পশ্চিমবঙ্গ হয়ে যায়নি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি, যেখানে সাধারণ মিছিল মিটিং এ পারমিশনের জন্য আদালতে যেতে হয়। ভারতবর্ষে এখনো পশ্চিমবঙ্গের বাইরে সেই পরিসর রয়েছে যেখানে বিরোধীরা কোথাও গিয়ে প্রোটেস্ট করতে চাইলে প্রোটেস্ট করতে পারে। কিন্তু আমরা দেখতে চাই যে ওই 1 লক্ষ যারা বলেছিলেন যে 1 লক্ষ মানুষ দিয়ে ঘিরবেন, সেই 1 লক্ষ মানুষ যায় কিনা। 1 লক্ষ মানুষ এবং তাদের আত্মীয় স্বজন, মানে সব মিলিয়ে 4-5 লক্ষ লোক তো নিয়ে যাওয়া উচিতই তৃণমূল কংগ্রেসের, যদি সত্যি এসআইআর এখানে খারাপ হয়ে থাকে। তো কয়েকশো লোককে বঙ্গভবনে তুলে এবং তাদের আত্মীয় স্বজন দিয়ে ভর্তি হচ্ছে, কয়েকশো হচ্ছে না, 100-2 লোককে বঙ্গভবনে গিয়ে রেখেছে। তার মধ্যে 30 জন, 40 জন নাকি এসআইআর এফেক্টেড, বাকি তাদের আত্মীয় স্বজনের দিল্লি ভ্রমণের ব্যবস্থা এই শীতকালে করা হয়েছে। তো ভালো কথা, সেটা হোক। উনিও এই দিল্লির ঠান্ডায় শরীর যে যত্ন নিয়ে বসবেন, ধুলো আছে, দূষণ আছে, এগুলো বাঁচিয়ে শরীর সুস্থ রেখে উনি প্রতিবাদ করুন। আমাদের তার প্রতি শুভকামনা রইল। কিন্তু এসআইআর হবে, মিল না হলে কাগজ দেখাতে হবে এবং বাংলাদেশি রোহিঙ্গা এবং ভূতেদের বাছাই হবে, তাদের নাম নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আগেও এই এসআইআর প্রসঙ্গে বা দিল্লি যাওয়া প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনুন। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসেছি, তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব। হ্যাঁ, তৈরি থাকো।
তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আর এরই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলি। এসআইআর আবহে নবান্নে অখিলেশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। কখন এই বৈঠক হবে এবং খুব গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, দেখো, 1:30 মুখ্যমন্ত্রী এবং অখিলেশ যাদবের মধ্যে বৈঠকের কথা ছিল, কিন্তু অখিলেশ যাদব একটু পরে ঢুকেছেন, 1:36 নবান্নে ঢুকেছেন। মুখ্যমন্ত্রী এবং অখিলেশ যাদবের মুখোমুখি আলোচনা হবে, তবে অখিলেশ যাদবের সঙ্গে বেশ কিছু তার পার্টির সদস্যরাও এসেছেন, কিন্তু মূলত মনে করা হচ্ছে যে অখিলেশ যাদবের সঙ্গে যে বৈঠকটা নিয়ে করবেন, কালকে অখিলেশ যাদব কিন্তু বিমানবন্দরেই দুটো কথা বলেছিলেন, তার মধ্যে একটা ছিল এসআইআর করতে গিয়ে বিজেপি যেটা করতে চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার নাম কেটে বাদ দিতে চলেছে, এবং সেই বাদ দেওয়ার জন্য যেখানে অর্থাৎ বিজেপি যেখানে ভোট সংখ্যা ভোট ব্যাংক কম, অর্থাৎ বিজেপি যেখানে হারতে চলেছে বা বিজেপি যেখানে হেরে গেছে, সেই জায়গাতে বিজেপি আরও লোক সংখ্যার নাম কাটতে চাইছে, তার কারণ ভোটে তাদের ফায়দা তোলার জন্য। আর এই জায়গাটা অখিলেশ যাদব কিন্তু কালকে বিমানবন্দরে নামার পর বলেছিলেন, এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাবেন ঠিক এই কারণের জন্যই। ফলে এসআইআর যে একটা বড় আলোচনার বিষয় থাকবে আজকে মুখ্যমন্ত্রী এবং অখিলেশ যাদবের মধ্যে, সেটা প্রশাসনিক মহল থেকে আমরা বুঝতে পারছি। তার কারণ অখিলেশ যাদব এ নিয়ে সোচ্চার রয়েছে, এবং যখনই অখিলেশ যাদব কলকাতায় সাধারণত এসে থাকেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটা কালীঘাটে তার বাড়িতে গিয়ে হলেও দেখা করে আসেন বা নবান্নে দেখা করেন। আজকে যেমন তিনি নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছেন, এবং কতক্ষণ বৈঠক চলে সেটা দেখার বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো উঠে আসে তুমি নজর রাখো। দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে মমতার হয়ে ব্যাটিং করেছেন অখিলেশ সিং যাদব। 26-এ বিজেপির ফের হারাবে তৃণমূল, আশাবাদী সমাজবাদী পার্টি সুপ্রিমো। পেনড্রাইভ কাণ্ড নিয়েও বিজেপিকে খোঁজা অখিলেশের, আর তার কটাক্ষ বিজেপি এখনো পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারে। जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी, और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि विपक्ष के लोगों को, और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी, और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता पार्टी हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। আগে উত্তরপ্রদেশ সামলান, তারপর এখানে এসে বলবেন অখিলেশ যাদবকে পাল্টা দিলীপ ঘোষ। আগে উনি উত্তরপ্রদেশ সামলান, এখানে তাকে দেখে কে ভোট দেবে? উত্তরপ্রদেশে দিদি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলেন, একটা ভোটও পারে না। উনি এসে এখানে দিদির গুণগান করলে কে ভোট দেবে? নিজেদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এখানে এসে বললে কি শুনবে? দেখুন, বঙ্গযুদ্ধে বারবার হটস্পট হয়ে উঠেছে সিঙ্গুর, তাই এবারও অন্য থানায় মোদীর সভা করে গিয়েছেন। আর কাল সিঙ্গুরের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের ইন্দ্রখালিতে আবাসের প্রথম কিস্তির টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলনের আতুরঘর থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। 18 জানুয়ারি সিঙ্গুরে কৃষি শিল্পের ভারসাম্যের বার্তা দিয়েছেন মোদী। 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। মোদীর সফরের 10 দিন পর কি বার্তা দেন সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে, সেই কারণে অপেক্ষায় রয়েছে সিঙ্গুর। 2023-এর মার্চে শেষবার সরকারি প্রকল্পের সূচনায় সিঙ্গুরে গিয়েছিলেন মমতা। সিঙ্গুরে শুধুই রাজনীতি করতে যাচ্ছেন মমতা, কটাক্ষ বাম বিজেপি। মোদী হতাশ করেছেন, মমতা করবে না পাল্টা দাবি করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সিঙ্গুরে এই মুহূর্তে হটস্পট, এবং সিঙ্গুরকে নিয়ে এই মুহূর্তে বিজেপি বনাম তৃণমূল সভার পাল্টা সভা। কে কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। সিঙ্গুরের মাটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই কম্বিনেশন কার্যত বাংলা বিরোধীদের শিরদাঁড়া কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। সিপিএম গায়ের জোরে কৃষি জমি লুট করতে গিয়েছিল, আর বিজেপি ফুটকি লাগানো বাম, তারা কৃষকের জমিতে সভা করার জন্য কৃষকের অনুমতিটুকু নেওয়ারও প্রয়োজন বোধ করেন। মমতা ব্যানার্জির সভা, সেই সভায় যাদের জমির উপর সভা হবে সেই কৃষকরা লিখিতভাবে সম্মতি দিয়েছেন। সেই সম্মতিপত্র চিঠি বিস্তারিতভাবে বিডিওর কাছে আমাদের সেখানকার স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি জমা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরবাসী চিরকাল স্বাগত জানিয়েছেন, আগামীকালও তার অন্যথা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন থেকে আজ অবধি সিঙ্গুরের মাটিতে 104 বার পা দেবেন, সিঙ্গুরের মানুষের পাশে রয়েছে। তাই এই সব স্মৃতি আমাদের কখনোই ভোলার নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে খেয়ে যেমন রুগী অসুস্থ হলে ট্যাবলেট খেলে চাঙ্গা হয়ে যায়, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে এলেই সিঙ্গুরের মানুষ আরও বেশি চাঙ্গা হয়ে যায়। মোদি এসছেন, মোদি আসাতে যে জনসমাগম হয়েছে তৃণমূল ভয় পেয়ে গেছে, তাই সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য মমতাকে আনা হচ্ছে। রাজনীতি করার লোকেরা রাজনীতি করবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি কি আগামী দিনে যে আসছেন, উনি কি এখানে রাজনীতি করতে আসছেন না হরিনাম করতে আসছেন? সিঙ্গুর আন্দোলন তো হয়নি, ওটা ধ্বংসাত্মক আন্দোলন হয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের অন্য কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আবারও বাংলার এসআইআর প্রসঙ্গ উঠে এসেছে। দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, পদবের রকম ফেরে তৈরি হচ্ছে বিভ্রাট। দেশের প্রধান বিচারপতির এজলাসে উল্লেখ, প্রতিদিন নতুন করে মামলা হচ্ছে, গোটা প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা। বিরক্ত প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। আজকের এই সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর প্রসঙ্গ উঠলো, সেখানে আজ নতুন কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? দেখো, তুমি ডিটেলসে বিষয়টি বলেছো। বিষয়টি হচ্ছে যে এক্ষেত্রে আজকে আবার মেনশন করা হয় যে নামের বিভ্রাটের কারণে সমস্যা হচ্ছে, অর্থাৎ কেউ মুখার্জি কেউ মুখোপাধ্যায়, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই নাম বিভ্রাট, এই কারণেই আবার নতুন করে একটি পিটিশন ফাইল হয়েছে বা একটি ইন্টারিম অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। কিন্তু প্রধান বিচারপতি আজকে তিনি অত্যন্ত বিরক্ত হন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে প্রত্যেক দিন নতুন পিটিশন নিয়ে এসে আদতে পুরো প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা চলছে। জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই জরুরি শুনানির আবেদনে মান্যতা দেননি প্রধান বিচারপতি। তিনি জানিয়ে দিয়েছেন 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ যে পূর্ব নির্ধারিত ডেট রয়েছে যেদিন এই বাংলার এসআইআর মামলার শুনানি হওয়ার কথা, সেদিনই এই মামলার শুনানি হবে। ধন্যবাদ। এসআইআর নিয়ে হাইকোর্টের নতুন মামলা, বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। কেন স্পেশাল এই রিভিশন হচ্ছে এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাইবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, আদালতে ঠিক কি হলো? দেখো, এসআইআরটা কি, এসআইআর করার প্রয়োজনীয়তা কি সত্যি রয়েছে, এই প্রশ্ন তুলেই মামলা। জনৈক সাধারণ নাগরিক তিনি একাধিক প্রশ্ন করেছিলেন যে এসআইআর কি, প্রত্যেক বছর তো হয় না, হঠাৎ করে এসআইআর কেন, ইত্যাদি নিয়ে। এবং তিনি আরটিআই করে জানতেও চেয়েছিলেন। নির্বাচন কমিশন এই সংক্রান্ত কোনো উত্তর তাকে দেয়নি, এবং এরপরেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এই সপ্তাহে মামলার শুনানি। ধন্যবাদ। এসআইআর বিতর্কের আবহে ভোটভঙ্গে নীতিন নবীন কারণ প্রথমবার রাজ্যে আসছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি দায়িত্ব নেওয়ার পর বঙ্গ যে বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু প্রথম বঙ্গ সফর তার আজ। সেই কারণে তিনি ঠিক কোন জায়গায় নজর দিতে চলেছেন সেদিকে তো আমরা অবশ্যই দৃষ্টিপাত করব। দুদিনের সফরে দুর্গাপুর আসানসোলে একাধিক কর্মসূচি রয়েছে নীতিন নবীনের, কারণ বিজেপি নেতৃত্বের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে নীতিন নবীন তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে পরবর্তী টার্গেট হচ্ছে বাংলা। তাই বিকেলে অন্ডাল বিমানবন্দরে নীতিন নবীন নেমে ঠিক কোন কর্মসূচি নেন, কি বৈঠক করেন, কাদের সঙ্গে এই বৈঠক করেন, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন বক্তব্যে যে পরবর্তী লক্ষ্য বাংলা, কিন্তু বাংলার এই লক্ষ্য পূরণের জন্য নীতিন নবীন বাংলায় এসে ঠিক কি করতে চলেছেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তার অন্ডাল বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং তারপর তিনি বিজেপির অর্থাৎ একটা দুর্গাপুরের চিত্রালয় যে মাঠ রয়েছে সেখানে কমল মেলা হচ্ছে, সেই অনুষ্ঠানে অংশ নেবেন এবং তার পরবর্তীতে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে দলের কোর কমিটিকে নিয়ে তিনি বৈঠকে বসবেন এবং এই প্রথমবার তিনি বাংলাতে এলেন, অর্থাৎ দলীয় নেতৃত্বের সঙ্গে পরিচয় যেমনভাবে ঘটাবেন, একই সঙ্গে দলকে কোন পথে এগোতে হবে সেটা দলের একেবারে শীর্ষ নেতৃত্বকে বুঝিয়ে দেবেন। এবং আগামীকাল
সকালে তিনি কালীবাড়িতে যাবেন, পুজো দেবেন ভিরিঙ্গি কালীবাড়িতে, এবং তার পরবর্তীতে দুটি তার কর্মসূচি রয়েছে, দুটি সাংগঠনিক, একটা বর্ধমান বিভাগের যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটা সম্মেলনের কর্মসূচি, এবং পরবর্তীতে 2:30 নাগাদ রানীগঞ্জে ঠিক একই রকম তার কর্মসূচি রয়েছে। অর্থাৎ আমি একটু স্পষ্ট হতে চাইবো তোমার কাছে, খুব সংক্ষেপে উত্তরটা জানতে চাইবো যে হঠাৎ করে বর্ধমান এবং রানীগঞ্জকে বেছে নিলেন কেন এই নিতিন নবীন, খুব সংক্ষেপে। দেখো, বর্ধমান দুর্গাপুর এই এলাকাকে তার বেছে নেওয়ার কারণ হিসাবে যেটা দুটো তিনটে বিষয় উঠে আসছে। একটি হলো ওই এলাকাগুলো একসময় শিল্পের জন্য খ্যাত ছিল, সেই শিল্পের পুনরুজ্জীবন ঘটানোর পক্ষেই বিজেপি হাঁটতে চায়, সেই বার্তা যাতে তিনি দিতে পারেন সেটা একদিকে যেমন স্পষ্ট করা হচ্ছে, একই সঙ্গে বর্ধমান বিভাগ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, সেই শক্ত জমি থেকে কতটা উর্বর ফসল তোলা যায় তার জন্যেই কিন্তু এই এলাকাকে বেছে নেওয়া, এবং সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের ওই জমিকে চাষ করার একটা ভূমিকা রয়েছে, অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ। স্বাভাবিকভাবে আমরা জানি যে দুর্গাপুর, আসানসোল সেখানে অবাঙালি ভোটারের সংখ্যাও বেশি রয়েছে, যা এই মুহূর্তে বিজেপির দিকে ঝুঁকে রয়েছে বলে এরকমই তাদের পর্যবেক্ষণ। আর বিজেপি ক্ষমতায় ফের তৈরি হতে পারে ভারী শিল্প, সে একটা আশা আকাঙ্ক্ষা কোথাও একটা রয়েছে। সভাপতি হয়ে প্রথম ট্যুর বাংলা থেকে শুরু করছে। বিজেপি পশ্চিমবাংলাকে কত গুরুত্ব দিয়েছে, পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য কত বেশি আগ্রহী, সেটার থেকে বোঝা যাচ্ছে। মাননীয় সভাপতি প্রথমবার তার ট্যুর শুরু করলেন পশ্চিমবাংলা দিয়ে। আসলে দুর্গাপুর সিলেক্ট করার পিছনে পলিটিক্যাল অঙ্ক আছে। উনি জানেন বিজেপির সাংগঠনিক অবস্থা এতটাই নড়বড়ে, আজ যদি কলকাতায় শহীদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হয় তাহলে সেই মঞ্চ ফাঁকা থাকবে। দুর্গাপুরের সভায় মিটিং হলে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার থেকে গাড়ি করে লোক আনতে সুবিধে হবে, ঠিক যেভাবে মোদিজি বেছে বেছে আসাম বর্ডারে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে সভা করেন কিংবা দুর্গাপুরে সভা করেন, কারণ আসাম থেকে লোক সাপ্লাই দেয় বিজেপি, ঝাড়খণ্ড বিহার থেকে লোক সাপ্লাই দেয় বিজেপি। নিতিন নবীন জানেন তার প্রথম সভা মেগা ফ্লপ হয়ে যাবে যদি না পার্শ্ববর্তী বিজেপি শাসিত রাজ্য লোক দিতে পারে। সমস্ত দিক ক্যালকুলেট করে ওনারাও জানেন বাংলার মানুষ ওদের সাথে নেই, তার জন্য বিহার ঝাড়খণ্ড ভরসা বিজেপিকে লোক সাপ্লাই দেওয়ার জন্য, তাই জন্য ওই জায়গা নির্বাচিত করা। 26 ভোটে বিজেপির পাখির চোখ উত্তরবঙ্গ। 31 জানুয়ারি শিলিগুড়িতে শাহী ক্লাসে 5000 বিজেপি কর্মী, জনসভার বদলে কর্মী সভা অমিত শাহ। এখন অব্দি বঙ্গ বিজেপির কি পরিকল্পনা রয়েছে, কি হতে চলেছে 31 তারিখ, প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টার জানাবেন। প্রসেনজিৎ, দেখো, প্রথমে মনে করা হয়েছিল অমিত শাহ আগামী 31 জানুয়ারি আসবেন, উত্তরবঙ্গের যুব সমাবেশ করবেন, অর্থাৎ বড় করে সভা হবে। কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত যে কর্মসূচি তাতে কিন্তু কর্মী সভা হবে। উত্তরবঙ্গের 4টি জেলা, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলা প্রায় 5000 কর্মী ওই সভায় হাজির থাকবেন, যেখানে অমিত শাহ এসে প্রথমে একটি উদ্বোধনী ভাষণ দেবেন এবং তারপর কিন্তু রুদ্ধদ্বার বৈঠক, বলা ভালো শাহী ক্লাস হবে, যেখানে তিনি বুঝে দেবেন উত্তরবঙ্গের গ্রাউন্ড লেভেলে বাস্তব পরিস্থিতিকে। আমি একবার সরাসরি বিধায়ক আনন্দ বর্মন আছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আনন্দ, বড় সভার কথা প্রথমে ভাবা হয়েছিল যে বড় সভা সমাবেশ লক্ষাধিক লোক হবে, হঠাৎ করেই কর্মী সভা। না, এরকম কোনো বিষয় নেই। বড় সভা করার কথা ছিল, তার পরিবর্তে কোনো বিষয় তা নয়। আমাদের প্রত্যেক এই পশ্চিমবঙ্গে যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব পাখির চোখ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি, নিতিন নবীন, তারা সবাই পশ্চিমবঙ্গের ব্যাপারে এবার খুব সচেষ্ট এবং এই রাজ্যের সরকার পরিবর্তন করতে হবে আমি বলছি। তো সেজন্য বড় সভাগুলো হবে। প্রধানমন্ত্রী এসে 2-3টে বড় সভা করে গেছেন, অমিত শাহজিও করবেন এবং সামনেই যেহেতু মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে সেজন্য হয়তো ফেব্রুয়ারি মাসটাই শুধু বাদ থাকবে, তারপর থেকে আবার হবে। কিন্তু আমি বলছি 31 তারিখে এরকম শুধুমাত্র আমাদের বিভাগের বিষয় না, এটা আমাদের পশ্চিমবঙ্গে 10টি বিভাগ আছে, 5টি জোন আছে, প্রত্যেকটি বিভাগ ধরে ধরে এই ধরনের আমাদের সিলেক্টেড যারা কার্যকর্তা, সেখানটাতে শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল সভাপতি, মণ্ডলের জিএস, জেলার যারা পদাধিকারী, মোর্চার যারা কার্যকর্তা, তাদেরকে নিয়ে সিলেক্টেড আমাদের এখানটাতে 5টা জেলা আছে, তাদের প্রায় 5000 কার্যকর্তা তারা সেখানে আসবে। অমিত শাহজি, ওদের তো ইলেকশন আসলে কোনো সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসেন, কোনো সময় অমিত শাহ আসেন, এটা কোনো নতুন ব্যাপার নয়। কদিন আগেই সরকারি প্রোগ্রামের মোড়কে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মামলায় মিটিং করেছেন। নির্বাচনে কিছুই প্রভাব পড়বে না, কারণ এদের মানুষ স্থায়ীভাবে পাবে না এবং এদের ছোঁয়াও পাবে না, এবং এরা আসবে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে আসছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তো নয়, তিনি পার্টির কর্মীদের উজ্জীবিত করতে আসবে। তো যেখানে পার্টির অস্তিত্বই সংকটে সেখানে আর উনি কী করবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মানস ভূঁইয়ার মুখে ডিজে ডিজে বাজালে ঘর থেকে বেরোতে পারবেন না। ঠিক কি বলেছেন সবংয়ের সভা মঞ্চ থেকে বিজেপিকে হুমকি দিয়ে সেচ মন্ত্রী? শুনুন। বদলা নয়, বদল চাই। রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি। নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। 8 বছর 8 বারে উনি এমএলএ, তারপরে ওনাকে ভোটে জেতার জন্য বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দেবো, দোকান বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা বলছে। এটা অত্যন্ত লজ্জা। আমরা বলতেই পারি উনি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ভয়ের জন্য, তাই ডিজে বাজানোর কথা বলছে। আমি বললাম ভারতীয় জনতা পার্টি ডিজেকে ভয় পায় না, রবীন্দ্রসঙ্গীত শুনতেই পছন্দ করে। আর এদিকে মানস ভূঁইয়ার মুখে ডিজে বাজানোর কথা তো শুনেন। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যিনি প্রথম বলেছিলেন সভা থেকে, তিনি ঠিক কি বলেছিলেন এই ডিজে বাজানো প্রসঙ্গে শুনুন। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। ভোটবঙ্গে নেতাদের হুমকি শাসানি, বিজেপি কর্মীদের মেরে হাত পা ভাঙার হুমকি ডানকুনির কাউন্সিলরের। কবে যেতে হবে পাল্টা চ্যালেঞ্জ বিজেপি। ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের অভিযোগ, মঞ্চে থাকার সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি কর্মীরা, সে কারণেই পাল্টা মারের হুঁশিয়ারি কাউন্সিলর। ডানকুনির বিজেপিকে বলি, আপনারা আমাকে জানেন কম বেশি, আমি চা খেতে গেলে আমার সঙ্গে যা ছেলে থাকে, আপনাদের ডানকুনি বিজেপিতে অত ছেলে নেই। তাই এরপরে যখন কালীপুরে বিজেপির কোনো সভা হবে একটু সাবধানতার সাথে করবেন আর এবং সচেতনতার সাথে করবেন। কারণ আমার সাংসদ আমার ওয়ার্ডে এসে অপমানিত হয়েছে, আপনাদের লোক গালাগালি করেছেন আমাদের সাংসদকে রাস্তা দিয়ে যেতে যেতে। তাই এর পরের দিন যখন আপনারা এখানে সভা করতে আসবেন একটু সোচ সমাজকে আসবেন। কবে ভাঙবে, কখন ভাঙবে আর কোথায় ভাঙবে, এই 3টে জায়গা ঠিক করে নিক আগে। আর সূর্যদেবের এখন বোধহয় অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। সকালে मेरे को बहुत बहुत बधाई हो युवकाशियों के लिए और बहुत बहुत अभिनंदन भी हो। एंड अखिलेश बहुत बढ़िया काम करते हैं, उसको आगामी भविष्य के लिए मेरा बहुत शुभकामना है। Now I am giving to Akhilesh. Don't take too much time because I have the meeting. They are waiting for me. मैं सबसे पहले दीदी का धन्यवाद दूंगा और मैं एक चीज जो देख सकता हूं, पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे
और एसआईआर सच्चाई जो एसआईआर की ये है, बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए, और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े, ज्यादा से ज्यादा लोग वोट बना करके वोट डालने आए। लेकिन पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं, और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहाँ पर काट दें, जबकि उनकी जिम्मेदारी है वोट बढ़ाना, उनकी मदद करना, वोटर्स की मदद करना। आपने देखा होगा जब कभी चुनाव होता है, इलेक्शन कमीशन कैंपेन रन करता है इस बात के लिए कि ज्यादा से ज्यादा लोग वोट डालने आए, लोग ज्यादा से ज्यादा निकलें, नई उम्र के लोग वोट बनवाएं। लेकिन ये एसआईआर के बहाने हम लोग पहली बार देख रहे हैं कि आदरणीय मुख्यमंत्री दीदी को परेशान करने का काम करें। शायद देश में एसआईआर के बहाने किसी को नहीं परेशान किया होगा, लेकिन हमें भरोसा है बंगाल की जनता पर। यहाँ की जनता अपनी दीदी के प्रति जो प्यार लगाव है वो पुनः यहाँ से मुख्यमंत्री बनने जा रहे हैं। बीजेपी की लड़ाई जो वो है वो हारने की लड़ाई है उनकी। वो सोचते हैं कि इज्जत से हार जाए, इज्जत से हारना चाहते हैं, लेकिन यहाँ की जनता हराएगी। और हमें उम्मीद है कि सेकुलर फोर्सेस और जो हम भाईचारा एक दूसरे से मिलकर के चलते हैं, जो हमारे देश की पहचान है, ये हमारे देश के सेकुलरिज्म से खिलवाड़ कर रहे हैं, और वो भी इलेक्शन कमीशन से मिलकर के, जो कॉन्स्टिट्यूशनल बॉडी है। यहां तो हो ही रहा है, लेकिन उत्तर प्रदेश में इससे ज्यादा वोट काटने का काम कर रहे हैं। मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया, और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पेन नहीं भूल पा रही है। वो भारतीय जनता पार्टी ये भूल गए हैं कि यहाँ का प्रदेश दीदी के लीडरशिप में ये कल्चरल यूनिट है, पॉलिटिकल यूनिट नहीं है। ये नासमझी कर रहे हैं। यहाँ के लोग प्रेम के, रविंद्र के भजन सुनते हैं, यहाँ का गान सुनते हैं, मिठास सुनते हैं, नफरत के गाने भी सुनते हैं। ये दरारवादी लोग जो बांट करके राजनीति करने वाले हैं वो कामयाब होने वाले नहीं हैं। यहाँ की मिठास जीतेगी, यहाँ की आदरणीय दीदी जीत करके जाएगी, और हमारा पूरा सहयोग इनके साथ है। अखिलेश जी, एक ही बात है, आप लोग ने सब वोट चोरी के ऊपर चिल्लाया है, आप लोगों ने बात किया, आवाज उठाए। एसआईआर को कहेंगे क्या डेमोक्रेसी की हत्या किया जा रहा है एसआईआर के माध्यम से? एसआईआर एनआरसी था, क्योंकि कई लोगों को नागरिकता साबित करनी पड़ी। अभी तक तो वोट चोरी की बात कर रहे थे, लेकिन मैं बधाई देना चाहता हूं दीदी को कि जिन्होंने डिजिटल डकैती को बचा लिया। सोचिए, डिजिटल डकैती की उन्होंने, वो क्या हासिल करना चाहते थे? आपकी जो डेटा है उसको हासिल करना चाहते थे। सर, आपके स्टेट में जो बरेली के डीएम है, मैडम बरेली हो जाता है, दूसरा राज्य में भी करता है, दूसरा विरोधी है, लेकिन वेस्ट बंगाल में ज्यादा होता है। मैं दीदी की हिम्मत को, उनके लोगों को बधाई देता हूं कि इस जिम्मेदारी से वो जनता के लिए लड़ रहे हैं। और ये ईडी, सीबीआई, इनकम टैक्स बीजेपी के साथ चलता है। बीजेपी का एक संगठन है ये, जहां बीजेपी को लगता है कि इसको आगे करके लड़ा जा सकता है, वो आगे करके लड़ते हैं। पूरा महाराष्ट्र कैसे जीता? ईडी, सीबीआई, इनकम टैक्स। अखिलेश जी, आखिरी सवाल। अखिलेश जी, उत्तर प्रदेश अखिलेश जी, बंगाल में बोला गया सारे रोहिंग्या है, उत्तर प्रदेश में 2.8 करोड़ वोटर काटा गया है सर। আমরা একটুখানি আনন্দপুরের নাজিরাবাদে গোডাউনের দিকে নজর রাখবো লিমা, কারণ এই গত দুদিন ধরে যে ছবিটা আসছে, মানে গতকাল এবং আজ রীতিমতো মৃত্যুপুরে হয়ে গেছে। কারণ সেখানে কি এমন মজুদ ছিল যে দাউ দাউ করে এরকম আগুন, এবং কেউ বেঁচে বেরোতে পারলো না। যারা ভেতরে ছিলেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে, 8 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, বাকি 25 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হাড়ের টুকরো। 1.5 দিন পার এখনো নিয়ন্ত্রণে আসেনি আনন্দপুরের নাজিরাবাদে গোডাউনের আগুন। ধিকে ধিকে করে চলছে গুদামের আগুন, রয়েছে পকেট ফায়ার, বাতাসে পোড়া গন্ধ, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে
বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রবিবার গভীর রাতের ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে এই দুটি গোডাউন। ঝলসে পুড়ে মৃত্যু হয়েছে 8 জনের, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের। আজ একদিন পর আমরা দেখলাম যে দমকল মন্ত্রী তিনি সুজিত বসু তিনি এসে পৌঁছেছিলেন এবং সেখানে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই সেরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, এবং তিনি বলেছেন ফায়ার অডিট যদি না হয়ে থাকে তাহলে যে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেই আইনি ব্যবস্থা নেব। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। ফরেনসিক টিম এসে পৌঁছেছিল, তারা নমুনা সংগ্রহ করে দেখছে, কারণ এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ওখানে কি এমন মজুদ ছিল যে 1.5 দিন পার হয়ে গেছে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং সাংঘাতিকভাবে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এখনো পেতে হচ্ছে। দেখো, ফরেন্সিকের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি দাহ্যবস্তু ঠাসা অবস্থায় ছিল। অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য যে এই যে গোডাউন মোমোর যে তৈরি কারখানা বা মোমোর যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু একাধিক যে ঠান্ডা পানীয় রয়েছে বা ঠান্ডা পানীয় তৈরি করার যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠাসা অবস্থায় ছিল। একই সঙ্গে যে পাশের যে গোডাউন অর্থাৎ যে ডেকোরেটর রয়েছে সেই ডেকোরেটর যে গোডাউন রয়েছে সেখানে কাপড় থেকে শুরু করে অন্যান্য বাঁশ, কাঠ, শোলা বা অর্থাৎ থার্মোকল এই ধরনের সামগ্রী ছিল। অর্থাৎ সব মিলিয়ে যেগুলো মূলত দাহ্য বস্তু হিসেবে বিবেচিত হয় সেগুলো প্রত্যেকটি ছিল হচ্ছে কিন্তু এই দুটো গোডাউনে। স্বাভাবিক এই কারণে কিন্তু আগুন বড় আকারে ছড়িয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্লাইউড, এখানে সারিবদ্ধভাবে প্লাইউড রাখা রয়েছে। দেখো, ফরেন্সিকের বিশেষজ্ঞরা যা নমুনা সংগ্রহ করার করবে, কিন্তু যেটা খোলা চোখে দেখা যাচ্ছে তাতে কিন্তু এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু দাহ্য বস্তু, এবং এই ঠাসা অবস্থায় থাকায় আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়েছিল, এবং সেই আগুন নেভানো যায়নি কারণ ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, ছিল না কোনো স্প্রিংকলার, অথচ কোটি কোটি টাকার মাল এই মালপত্র কিন্তু এই দুটো গোডাউনে ভর্তি ছিল। দমকল মন্ত্রী তিনি স্বীকার করছেন নজরদারি ছিল না, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। দমকলের ডিজি বলছেন পর্যাপ্ত সুরক্ষাবিধি ছিল না। অর্থাৎ সবাই স্বীকার করছেন, কিন্তু সেটা কখন স্বীকার করছেন? এতগুলো ঘটনা কিছুই ছিল না, তবুও রমরমি এতদিন এই কারখানা চলেছে, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর, এতগুলো মানুষের মৃত্যুর পর প্রত্যেকের হুঁশ ফিরছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার ভাই সুশান্ত জানা। আচ্ছা, সে তার সঙ্গে আর কে ছিল? আমার দাদা, দুজনেই পাশাপাশি শুয়েছিল রাতে। আচ্ছা, দাদার ট্রেস পাচ্ছেন না? না, ভাইপো বলছে আমরা ঘুমোচ্ছিলাম, রাত্রে অন্ধকারে আগুন লেগে গেছে, আর আমার কাকুই আমাকে জাগিয়েছে প্রথম, ও আর অন্যদেরকে জাগাচ্ছিল। ততক্ষণ আমার ভাইপোটা পড়ে গেছে নিচে, যে কোনো কারণে নিচে পড়ে গিয়ে তার পিঠে লেগে গেছে, এখানে আগুনে পুড়ে গেছে আমার ভাইপো, যে এখন বর্তমানে বাড়িতে আছে। যে দিক থেকে আগুনটা এসছে ও ঠিক তার মিডিল একটা রুম, তার পরের রুমটাই ও ছিল। আচ্ছা, এবার এনার দাদা হচ্ছে ওখান থেকে সে প্রথম মানে ডাকায় ডেকে সে কোথায় খুঁজে পায়নি, বাদ বাকি 4 জন ওটা যে যেমন পাচ্ছে পড়ে গিয়েছে, পড়ে ওই 4 জন বেঁচে উঠেছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো পর্যন্ত হাড়ের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও এখনো পর্যন্ত যে সমস্ত 25 জন নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে তার আত্মীয় পরিজনের সদস্যরা আসছেন। 32 ঘন্টা পর আজ মৃত্যুপুরে আনন্দপুরে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকা যে কার্যত যৌতুক গৃহের রূপ নিয়েছিল তা মেনে নিয়েছেন তিনি। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা তার তদন্ত হবে বলে জানিয়েছেন সুজিত বসু। দমকল মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন ঘটনাস্থলে পৌঁছে শোনাবো। এই জায়গাটা একটা যৌতুক গৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে। একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে।
আনন্দপুর অগ্নিকাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি দমকলের ডিজি। কোনো রকম দমকলের অনুমোদন ছিল না, নজরদারির অভাব ছিল, মানলেন দমকলের ডিজি রণবীর কুমার। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আগে থেকে কোনো নজরদারি করা যায় না? করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। ডিপার্টমেন্টাল ল্যাবস কেন হতে পারে না স্যার? আপনি সব কিছু সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। তার মানে সমস্যা থাকবে আপনি আছে বলছেন? আছে সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। এফআইআর কি এগেইনস্ট আননোন পারসন করবেন না একেবারে নাম ধরে এই গোডাউনগুলো যাদের? পুরো ব্যাপারটা দেখে নি তারপরে তো বলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিশ্চিত তौर पे যারা ওনার আছেন তারাই হবে। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই তো বিস্ফোরক কথা যে দমকলের অনুমোদন ছিল না, নজরদারির অভাব ছিল, অন্যদিকে দমকল মন্ত্রী তিনি মেনে নিচ্ছেন কার্যত এটা যৌতুগৃহে পরিণত হয়েছিল। এবং গতকাল থেকে যখন এই ঘটনাগুলো আসছিল না, তুমি অনেককে প্রশ্ন করছিলে যে এই কোটা ফায়ার এক্সটিংগুইশার এই এত বড় গুদামের জন্য কি যথার্থ? সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা গতকাল থেকেই পাচ্ছি না। তুমি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাও তো, কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিল এই গুদাম বা এই ডেকোরেটরস কারখানা। দেখো, রাজ্যে বা কলকাতায় যখনই কোনো এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা কোথাও বাজি কারখানায় বিস্ফোরণ হয়, সেই প্রত্যেকটা ঘটনার পর যখন জীবনহানি হয় তখন প্রশাসন, দমকল মন্ত্রী বা দমকলের ডিজি স্বীকার করে নেন যে নজরদারির গাফিলতি ছিল বা এই ঘটনাটা ঘটে গেছে। পরবর্তীতে তারা কেউ ফায়ার অডিটের কথা বলেন, কিন্তু প্রত্যেক সময় ফায়ার অডিট হয়, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কোনো মতে থামানো যাচ্ছে না। আমি ছবিটা দেখাতে বলবো যে কি ভয়ানক ছবি এই ঘটনায় স্পষ্ট। দমকলের নজরদারির অভাব ছিল সেটা ডিজি মানছেন, কিন্তু দমকলের কি যারা অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার পাশাপাশি পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার, প্রত্যেক থানা লেভেলে ডিআইবি অফিসার থাকে, ডিআইবির একজন ইন্সপেকশনের দায়িত্বে থাকেন, যারা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার হিসেবে কাজ করেন, তাদের কাজ কিন্তু কোথাও কোনো বেআইনি কাজ, বেআইনি কর্মকাণ্ড কিছু হচ্ছে কিনা সেগুলোতে নজর রাখা। এত বড় একটা জায়গা জুড়ে এই বিশাল কর্মকাণ্ড, যেখানে অন্তত প্রত্যেক দিন 40 জন রাতে ঘুমোচ্ছে, দিনের বেলায় 400 জন কর্মীর আনাগোনা রয়েছে, মোমো যে সংস্থা গোডাউন ছিল সেইখানে এতগুলো মানুষের যাতায়াত রয়েছে, কিন্তু সবটাই যে বেআইনি হচ্ছে সেই বিষয়ে তাহলে নজরদারি তাদের কোথায় ছিল? যেটা তুমি বললে যে ফায়ার এক্সটিংগুইশার পর্যাপ্ত ছিল কিনা সেটা যেমন দমকলের দেখার কথা, কিন্তু যে জমিতে হচ্ছে, তুমি দেখো আমি সরাসরি ছবিটা দেখাবো যে পুরসভার ডেমোলিশন টিম এসে পৌঁছেছে এবং এবার এই যে গোডাউন, অর্থাৎ যে ডেকোরেটরসের গোডাউনের যে লোহার বিমগুলো বেঁকে গিয়েছে, ভেঙে গিয়েছে অত্যধিক তাপমাত্রার কারণে, সেগুলি এবার কেটে কেটে সরিয়ে ফেলা হবে, অর্থাৎ ডেমোলিশন ওয়ার্ক, ডেমোলিশনের কাজ। এবং এই যে লোহার বিমগুলো বেঁকে গিয়েছে সেই কারণেও কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে যে এমন কি মজুদ ছিল যে এতটা তাপ তৈরি হলো, এতটা ভয়ানকভাবে আগুন ছড়িয়ে পড়লো যে লোহার বিমগুলো বেঁকে গেল, এই প্রশ্ন কিন্তু উঠছে। মৃত্যুর পরও আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় ঠেলেছেন মোমো তৈরির কারখানার ভারেই দায় ঠেললেন পাশের গোডাউন মালিক। মোমো তৈরির কারখানায় অবৈধভাবে কোল্ড ড্রিঙ্কস তৈরি হতো। মোমো তৈরির কারখানায় মজুদ দাহ্য পদার্থ থেকেই আগুন। TV9 বাংলায় দাবি গোডাউন মালিক গঙ্গাধর দাসের। এটা দেখুন, আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব, ওরা লুকিয়ে CO2 দিয়ে কি মানে কি তৈরি করতো, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে, আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। তো আমার কিছু লোকও মারা গেছে, তো যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার
ক্ষতি হয়েছে, আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। তো কিভাবে সহযোগিতা করব, তাদের এই সাধ্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। আমার ছিল আমরা ইউজ করার সময় পাইনি, সব ঘুমিয়েছিল। তো রাত্রি 2টার সময় লোকে কিভাবে কে জেগে থাকবে। আমি যেটা ওখানকার যারা ছিল তাদের থেকে রিপোর্ট পেয়েছি, আমার অন্যান্য কর্মচারীরা যারা নিচে ছিল তারা বলছে, বলে আমরা এক্সটেনশন চালাবার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ তমলুকে শ্রীরামপুরের বাসিন্দা গুরুপদ সাউ এবং বিশ্বজিৎ সাউ। উদ্বেগে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন পরিবারের লোকজন। এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দপুরে অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 25 জন নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই নিখোঁজদের মধ্যে রয়েছেন তমলুকের শ্রীরামপুরের বাসিন্দা গুরুপদ সাউ এবং বিশ্বজিৎ সাউ। স্বাভাবিকভাবে পরিবারের এই মুহূর্তে মানে উদ্বেগে দিন কাটানো ছাড়া কোনো উপায় নেই। কি আছে আপনার এখানে? আমার এখানে কাকু আছে। কি নাম? গুরুপদ সাউ। আচ্ছা, উনি এখানে কি মোমো কারখানায় কাজ করতেন? না, এখানে ফুলের কাজ করতেন, ডেকোরেশন। কালকে এসেছিলেন এখানে? আমার কাকা 8 দিন ধরে আছে এখানে কাজ করতে। তো কথা কালকে রাতে কথা হয়েছে কিছু? হ্যাঁ, কথা বাড়ির সঙ্গে হয়েছে। আমার কাকিমা বলে ফোন করছিলাম, কাকিমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে আজকে আবার সকালে যখন ফোন করলো, খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারখানা। ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না, আমার বোরগাদার লোক ছিল, ওই যে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, সঞ্জীব মাইতি বলে, তার ঠিকাদারের আন্ডারে কাজ করতো। তাদেরও ওরা এই যে নিউ পুষ্পাঞ্জলির যে গোডাউন, গোডাউনেই থাকতো। বাড়ি কোথায়? বাড়ি ওনাদের হচ্ছে শ্রীরামপুর, তমলুক শ্রীরামপুর। কোনো কি পুলিশের তরফে এখন কিছু জানানো হয়েছে? জানানো হয়েছে বলতে আমরা কালকে লাস্টে যখন 11টার দিকে আমরা নরেন্দ্রপুর থানায় গিয়েছিলাম, ওখানে মিসিং ডায়েরি করলাম, করার পরে ওদেরকে বললাম যে বডি পেলাম না কি করব। তখন ওরা বললো যে বডির যা অবস্থা এখন তো কেউ দেখে চিনতে পারবে না, তবে বাড়ির লোকজন এলে ডিএনএ টেস্ট প্রথমে হবে, হওয়ার পরে বডি দেওয়া হবে। বিশ্বজিৎ সাউ বলতে উনি তো এখনো মানে বাবার একমাত্র ছেলে, আর তো কেউ নেই ওনার। বাবা মা তো এসেছিল কালকে। না, বিবাহিত নয়। গুরুপদ সাউ বিবাহিত, 5 মেয়ে, একাই মাত্র খাটতো, তার সংসার চলতো। কি হবে এখন? দুজনে কি ডেকোরেটরের গোডাউনে? হ্যাঁ, দুজনেই ডেকোরেটর গোডাউনে থাকতো, মারা গেল। এই নাজিরাবাদে তাই এখন কান পাতলেই স্বজন হারানোর আর্তনাদ। চরম উৎকণ্ঠায় নিখোঁজদের আত্মীয় পরিজনরা। সকাল হতেই গোডাউনের গেটের বাইরে ভিড় জমাচ্ছেন তারা। হলদিয়া থেকে কাজে এসেছিলেন দুজনেই এখনো নিখোঁজ। যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। এক রাশ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আত্মীয়। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 27 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার হয়েছে এবং বহুজন নিখোঁজ। এখনো পর্যন্ত এখানে কারখানায় যারা কাজ করতেন সেই তাদের পরিবারের সদস্যরা এসছেন, সকাল হতেই তারা খোঁজ করতে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? হলদা থেকে এসছি। আপনার কে এখানে কাজ? দাদা, আমার দাদা, নিজের দাদা। কি নাম? সুব্রত খাড়া। দাদার নাম? সুব্রত খাড়া দাদার নাম। ওই যে ফুলের ডেকোরেশন আছে ওইখানে কাজ করতো। হ্যাঁ, ওরা ওখানে থাকতো, ওখানে রেস্ট নিত, ওখান থেকে যেখানে সেখানে কাজ হতো সেখানে যেত। কখন যোগাযোগ করেছিলেন শেষ? লাস্ট কথা এসে বাড়ির সঙ্গে গত পরশু দিন রাত্রে কথা এসে, তারপর আর কোনো খবর নেই। ফোন টোন সব সুইচ অফ। কাল থেকে এসছি, এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। দেখা যাক কি হয়। স্যার, দাদা কত বছর কাজ করছে? 3-4 বছর কাজ করছে এখানে। আপনি গতকাল এসেছিলেন, গতকাল এসে থেকে কি মানে দাদাকে খোঁজ করার চেষ্টা করছেন? হ্যাঁ, মানে চারদিক খুঁজেছি, হসপিটালটা দিয়েছি, কোথাও যদি অ্যাডমিট আছে কিনা বা কেউ ভর্তি করেছি কিনা, এখনো পর্যন্ত খবর মেলেনি। আপনার কে এখানে কাজ করে? আমার ভাই। আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া থেকে। আপনি হলদিয়া থেকে? কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। কখন যোগাযোগ করতে পেরেছিলেন? আমরা যোগাযোগ করতে পারছি 4টার সময়। আগের দিনকে বিকেল 4টার সময় যোগাযোগ করতে পেরেছিলেন? হ্যাঁ, না সকাল ভোর 4টার সময়। অর্ধে আসতে টাইম লাগবে তো অর্ধে এসে দেখি, যখন এসে তখন কিছু দেখা যায় না, কিছু অবস্থা নেই। ভোর 4টার সময় ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল? না, কথা হয়নি। কথা হয়েছিল 10টার সঙ্গে, বৌমার সাথে কথা বলেছিল, রাত্রি 10টার সঙ্গে কথা বলেছিল। কথা বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, বলছে আমি এবার বিশ্রাম করবো, বলে শুয়ে পড়ছে।
তারপর থেকে 3টা লাগাতে নাকি আগুনটা ধরেছে। এর বেশি আর আমার তো কিছু বলতে পারছি না, কী হচ্ছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে। শেষ পর্যন্ত তারা কি তার এই পরিবারের সদস্যকে এখান থেকে খুঁজে পাবেন, সেই প্রশ্নই এখন তাদের মনে উঁকি মারছে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে কৌস্তভ গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, আনন্দপুর। লিমা, আনন্দপুরের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা না, সেখানে একাধিক এক্সক্লুসিভ ছবি, মানে এক্সক্লুসিভ বলতেও কেমন একটা অস্বস্তি হচ্ছে, কারণ এই ছবিগুলো আমরা দেখতে চাই না। যে ডেকোরেটার্সের গুদাম ছিল, সেই ডেকোরেটার্সের গুদামে না এখনো হাড়ের টুকরো পড়ে রয়েছে, আর তার বাইরেও আত্মীয় পরিজনরা ভিড় করছেন। সুজয় সেখান থেকে সেই কিছু ছবি ধরা পড়েছে, সুজয়ের ক্যামেরা। বেশ আশঙ্কাই যেন কোথাও সত্যি হতে চলেছে। নাজিরাবাদে ডেকোরেটার্সের যে গোডাউন, যেখানে সে বিধ্বংসী আগুন লেগেছিল, যেখানে এখনো পর্যন্ত প্রায় 25 জন নিখোঁজ রয়েছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গেই ক্ষীণ হতে চলল। মঙ্গলবার সকালে TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়ঙ্কর ছবি। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য। এই সেই গোডাউনের পেছন দিককার অংশ, এবং এখানে দেখা যাচ্ছে মানুষের হাড়ের পোড়া টুকরো। অর্থাৎ এখানে কোনো একজন কর্মী যিনি ফুলের কাজ করতে এসেছিলেন, তার দেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, এবং রয়েছে কিন্তু এখানে সেই হাড়ের টুকরো দেখা যাচ্ছে। এবং এই জায়গাটাকে যদি আরও ভালোভাবে দেখা যায়, আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো, এইখানে ঠিক এই জায়গাতেও কিন্তু হাড়ের টুকরো রয়েছে, যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এখানেও রয়েছে সেই অংশ যেটা সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে, এবং একাধিক দেখা যাচ্ছে মদের বোতলও এখানে পড়ে রয়েছে। এবং এই জায়গাটা যদি দেখা যায় যে দূরের, আমি ওই ছাইয়ের টুকরো দেখানোর চেষ্টা করতে বলবো সহকর্মী দীপঙ্কর জানাকে। ওইটাও একটা মোটা হাড়ের টুকরো, যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মনে করা হচ্ছে ওটা কোমরের কোনো অংশের হাড়। অর্থাৎ এখানে বেশ কয়েকজন আটকে আগুনে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে এবং সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে, সেটা ধরা পড়ছে কিন্তু এই জায়গায়। ফলে তদন্তকারীরা যেটা বলছেন যে 25 জন নিখোঁজ, তাদের শনাক্ত করা এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তার কারণ দেহ পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে রয়েছে। এবং এখানে আরও দেখা যাচ্ছে, এখানেও রয়েছে কিন্তু সেই হাড়ের টুকরো, হাড়, মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার পর হাড়ের টুকরো এখানে পড়ে রয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আশঙ্কা কিন্তু আরও বাড়ছে, এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে বা যাদের এখনও উদ্ধার করা যায়নি, প্রত্যেকেরই কিন্তু DNA স্যাম্পল নেওয়া হবে, অর্থাৎ DNA নমুনা নেওয়া হবে, যে কে কার পরিবারের সদস্য সেটা খুঁজে বের করার জন্য। এবং এই জায়গা থেকেও সেই নমুনা সংগ্রহ করা হবে, পোড়া হাড়ের টুকরো নিয়ে গিয়ে সেই DNA স্যাম্পল টেস্ট করা হবে, যাতে পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করা যায়। পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশিরভাগ যারা ফুলের কাজ করেন, ফুলের গেট তৈরির কাজ করেন, তারাই কিন্তু এই ডেকোরেটার্সের গোডাউনে রাতে ছিলেন। তারা রাতে ফুলের গেটের কাজ করছিলেন, সেই সময় বিধ্বংসী আগুন লাগে। বিধ্বংসী আগুন লাগার ফলে এই যে ডেকোরেটার্সের গোডাউন, এই ডেকোরেটার্সের গোডাউনের কিন্তু মূলত দুটো গেট ছিল, একটা এন্ট্রি, একটা এক্সিট। দুদিকেই এই রকমের দেখা যাচ্ছে যে এই লোহার টিনের অংশগুলি দুটো গেটকেই বন্ধ করে দেয় অত্যধিক তাপমাত্রার কারণে। সেই কারণেই তারা আটকে যান এবং সেখানেই পুড়ে তাদের মৃত্যু হয়। এবং তৃতীয় গেট বের করার চেষ্টা করলেও তারা সেখান থেকে বেরোতে পারেনি। এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এখানে কেউ তখন উপস্থিত ছিলেন, তার উপরেই এই লোহার গেটের টুকরো বা লোহার অংশ পড়েছে, এবং তিনি সেখানে আটকে গিয়ে কার্যত সেখান থেকে বেরোতে পারেনি এবং সেখানেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে এইভাবে আগুনে পুড়ে ছাই হয়ে আর কতজন মারা গিয়েছে সেটা কিন্তু এখন বলা কার্যত অসম্ভব হয়ে রয়েছে। এবং সেই কারণে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে এই জায়গা থেকে কিন্তু ছাই এবং এই হাড়ের টুকরের নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক এক্সামিনেশনের জন্য এবং DNA স্যাম্পল নেওয়ার জন্য। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আমি খেলার জগতের লোক, আমি সিস্টেম ফলো করি, রুলস ফলো করি। যদি এখানে ফ্যাক্টরি না হতো আজকে এতগুলো লোক মরতো না। এই ফ্যাক্টরির পারমিশন কে দিয়েছে? রাজনীতির লোকেরাই দিয়েছে, ফায়ার ব্রিগেডের লোকেরাই দিয়েছে, এখানকার ভূমি দপ্তরের লোকেরাই দিয়েছে। তারা কারা? মন্ত্রীকে, ভূমি দপ্তরের মন্ত্রী, ফায়ার ব্রিগেডের মন্ত্রীকে। এখানে কার বাড়িতে রান্না হচ্ছে সিভিক গিয়ে বলে দিচ্ছে ওসিকে। আর এখানে এত বড় বড় 100, 300, 400 ফ্যাক্টরি হয়ে আছে, কেউ চোখে পড়ছে না, তো এখানে রাজনীতি হবে না? কি বলতে চাইছেন? মানুষ বোকা। রাজনীতি এখনও পর্যন্ত আমি করিনি। আমি যদি করি রাজনীতি, এই এলাকায় এক্ষুনি ঝঞ্ঝটে কেউ হাঁটতে পারবে না। আমি যদি মনে করি, আহ্বান করি ময়না বিধানসভার কর্মীদের, এখানে হাঁটতে পারবে না। আমার 23 জন মিসিং। আমি রাজনীতি করছি না। প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে বিভিন্ন জায়গায়,
এর সুরা হচ্ছে না কেন, বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে, তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য জানা হচ্ছে না। বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরা সবাই মিলে আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিছুদিন পরে এই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। যারা বলছেন তারা শকুনো মতো চেয়ে থাকে, বলছেন না কেন গোয়ায় কিছুদিন আগে ঘটনা 25 জন মারা গেছে। আমি এসব নিয়ে রাজনীতি করতে চাই। আসলে কিছু বাংলায় আছে যাদের কোনো কাজ নেই, সন্ধ্যে হলে কিছু বকবক করে, কোনো কাজ থাকে না। আর বিরোধী নেতা, কিসের বিরোধী নেতা? রাস্তায় নেমে জীবনে তো কাউকে দেখতে পাই না, কাউকে কোনো রাস্তায় তো দেখতে পাই না, কোনো ইনসিডেন্টও থাকে। কিন্তু পাউডার মেখে বক্তৃতা করলে হবে? রাস্তায় নেমে কাজ করতে হবে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রাস্তায় থাকে এলাকার মানুষ। আমরাও সব আমরা মনে করি এই ঘটনার পুরো বিচার হোক, এই ঘটনার তদন্ত হোক, ঘটনার দোষী ব্যক্তি শাস্তি পায়, এবং যারা প্রাইভেট ব্যবসা করছে তাদেরও রেসপন্সিবিলিটি থাকে। তারাও যেন কখনো মনে করে না যে আমাদের রেসপন্সিবিলিটি কিছু নেই। শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসা করতে গেলে নিয়ম মেনে সমস্ত কিছু। छोड़ा नहीं गया। ऐसे गुरुद्वारा के लिए भी वो गेट मांगा, मैंने कर दिया। कोई मस्जिद का गेट मांगा, उसको भी मैंने कर दिया। महावीर जैन टेम्पल से जब मेरे को कोई रिक्वेस्ट आता है हम कर देते हैं। स्वामी विवेकानंद घर का वो जो बाड़ी था, घर था, वो तो प्रोमोटर ने कैप्चर कर लेते थे। हमने कलकत्ता कॉरपोरेशन से नेक्स्ट डे में उसको ले लिया रुपया से और रामकृष्ण मिशन को दे दिया। ऐसे सिस्टर निवेदिता को जो देहांत हुआ था दार्जिलिंग में, हम उसको बिल्डिंग, एक उल्टा बिल्डिंग 3 तला हमारा यूथ हॉस्टल था, उसको देके एक्सचेंज करके वो बिल्डिंग हम रामकृष्ण मिशन को दे दिया। बेलूर का डेवलपमेंट चाहे दक्षिणेश्वर का जितना डेवलपमेंट वो हमने कर दिया। हमने मतलब आप लोगों ने किया है कि आप लोगों ने करने का मौका दिया, इसी के लिए क्रेडिट मस्ट गो टू यू, नॉट टू मी, आई एम नोबडी। जैसे आप देखा इंटरनेशनल कन्वेंशन सेंटर हुआ, राजाराट न्यू टाउन हुआ, जैसे हमारा इको पार्क हुआ, हमारा वॉक्स म्यूजियम हुआ, और सारी चीज़ होने जा रहा है। 6 इकोनॉमिक कॉरिडोर होने जा रहा है, ये आप लोगों को ही करना है। इंतज़ार कीजिए 4-5 दिन। बाद बाकी इधर में पहले क्या था, अभी कितना यूनिवर्सिटी बन गया, कितना प्राइवेट भी मेडिकल कॉलेज बन गया। पहले बंद था, 43 मल्टी सुपर हॉस्पिटल बन गया। हमारा कितना अभी स्कूल बन रहा है, कॉलेज बन रहा है, फैक्ट्री बन रहा है। जो कहता है बंगाल में इंडस्ट्री चला जा रहा है, अरे वो थोड़ा है ना, जो चिट फंड होता है, आप जो फाइनेंशियल इरेगुलरिटीज करते हैं वो रजिस्टर करके रखता है, लेकिन उसको कंपनी नहीं है, वो बेनामी नाम से रजिस्टर करते हैं। उसका साथ कंपनी का कोई संबंध नहीं है, लेकिन जो बिजनेस करता है कोई नहीं गया और जाएगा भी नहीं। क्यों जाएगा? पहले मेरे को पता नहीं था, अभी जब मैं क्या कार से जाता है, आप भी जाके देखो, अगर हावड़ा से आप दुर्गापुर तक जाओ कोई जाएगा ही नहीं मिलेगा, सब इंडस्ट्री हो गया। दीदी मेरा भी इंडस्ट्री है और मेरे काफ़ी फ्रेंड्स का इंडस्ट्री है, लेकिन हम लोग आपको धन्यवाद देंगे कि आपके आने के बाद एक दिन किसी इंडस्ट्री में स्ट्राइक नहीं हुआ। वो जो कल्चर था स्ट्राइक होने का वो टोटल बंद हो गया। तो ये जो है बहुत बड़ा उपलब्धि है और हम लोग आपको इंडस्ट्री की तरफ से धन्यवाद देते हैं। हम स्ट्राइक का खिलाफ है, हम स्ट्राइक करने नहीं देंगे, ये हमारा प्रतिश्रुति है। और इसी के लिए पहले 75 lakhs mandates were lost, now not a single. Credit must go to you also. You also help us a lot. कितना फ्लाईओवर हुआ, कितना ब्रिज हुआ, कितना इंफ्रास्ट्रक्चर हुआ। आप देखो ना पुरुलिया में 72,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है, आप लोगों ने ही किया है। स्टील इंडस्ट्री, चाहे स्टील इंडस्ट्री, चाहे ऑयल इंडस्ट्री, चाहे वागन इंडस्ट्री, चाहे कोच इंडस्ट्री, चाहे आपको शिप बिल्डर्स इंडस्ट्री, चाहे IT इंडस्ट्री, चाहे सीमेंट इंडस्ट्री, चाहे क्लस्टर,
चाहे स्किल, हमारा स्किल बहुत बढ़िया है। नया सिलिकॉन वैली भी हमने किया है। हमारा स्किल में 40 लाख लोगों को हम ट्रेनिंग दिया, उसमें 10 लाख का एम्प्लॉयमेंट भी हो गया। हमारा 40% अनएम्प्लॉयमेंट कमती हो गया, हमारा पॉवर्टी भी 40% कमती हो गया। हम चाहते हैं हमारा जो बाहर में जो मजदूर काम करता है, इधर में बाहर का 1.5 करोड़ मजदूर काम करता है, हमको भी डिस्टर्ब नहीं करता है, लेकिन हमारा मजदूर बंगाल को जो आउट स्टेट में काम करता है उसको बहुत अत्याचार होता है। तो हमने बोला जिसको वापस आना है आप आ जाओ, हम मदद करेंगे, इधर में कुछ करने का मौका देगा। हमारा तो बहुत सारे इंडस्ट्री हो रहा है, हाउसिंग हो रहा है, बहुत सारे आगे बढ़ रहे हैं। तो इसी के लिए हम 10,000 लोगों को जूट इंडस्ट्री में उसको लिए ट्रेनिंग देके नौकरी भी दे रहा है। ऐसे स्किल इंडस्ट्री जो स्किल ट्रेनिंग लेता है, आपको जब स्किल का ज़रूरत होगा ना, आप हमारा उत्सारी कह के एक वेबसाइट है, आप उधर में जाओगे तो आपका जितना स्किल ट्रेनिंग मिलना चाहिए हर बातों पे, हर फैक्ट्री में, हर टेक्निकल हैंड्स आपको चाहिए तो वो भी आपको मिल जाएगा। अगर कोई आपको दिक्कत की प्रॉब्लम हो तो उसके लिए भी आपका चीफ सेक्रेटरी है, हमारा WBIDC सेक्रेटरी है, हमारा NKDA दिस हिटको में द्विवेदी भी है। आप हम लोगों के पास भी दे सकते हैं, कोई बात नहीं है। हम तो कभी कभी इंडस्ट्री मीट करते हैं, सबमिट करते हैं, तब तो आप लोगों के साथ भेंट होता ही है। सबसे बड़ा बात है, देखिए